So we'll go for a quick review of capital budgeting. Capital budgeting কি আসলে এটা নিয়ে আমরা কুইক একটা রিভিউ করি হ্যাঁ সো ক্যাপিটাল বাজেটিং ইজ অ্যাকচুয়ালি এ প্রসেস থ্রু হুইচ উই ডিটারমিন দ্য প্রফিটেবিলিটি অফ এ প্রজেক্ট সো যদি আমি কোনো একটা প্রজেক্ট আন্ডারটেক করতে যাই দেন আমার কি প্রজেক্টটা প্রফিটেবল হচ্ছে কিনা এটাও জানার জন্য জরুরি না ফর এক্সাম্পল আপনি যদি ল্যান্ড অ্যাকোয়ার করতে যান তার মানে এটা কি প্রফিটেবল হবে কিনা বিকজ আপনি যদি ল্যান্ড অ্যাকোয়ার করেন আপনার কি টার্গেট থাকবে হয়তো একটা মানে একটা পিরিয়ডে গিয়ে আপনি সেল করবেন অথবা ওখানে কোনো একটা হাই রাইজ বিল্ডিং হবে তাই না সো আদৌ কি 10 বছর পরে আপনি সেল করতে পারবেন কিনা এটা একটা ব্যাপার বা 20 বছর পরে সেল করতে পারবো কিনা বিকজ ধরুন আমাদের যদি ক্যাপিটাল সিটির কথা চিন্তা করি আগে যখন ফার্স্টে মানুষ ল্যান্ড কিনেছে তারা কিন্তু চিন্তা করে না যে এরকম হতে পারে চিন্তা করে দেখবেন যারা আপনি মিরপুরে থাকেন সে 60 ফিটের ওটা আরও 10 থেকে 15 বছর আগে কী অবস্থা ছিল 60 ফিটে তাই না আপনি তো ওদিকে তাই না সো বুঝতে পারেন 60 ফিটে কিছুই ছিল না মানে ফরেস্টের মতো এরিয়া ছিল বাট এখন 60 ফিটের অবস্থা কি চিন্তা করেন সো যারা তখন ল্যান্ড কিনেছিল বাট ওই সময় যদি তারা আসলে ক্যালকুলেট করে কিনেছিল না তখন আর কি ক্যাপিটাল ছিল কী করবে ইনভেস্ট করে রেখেছে বাট অ্যাজ এ বিজনেস পার্সন আপনারা কিন্তু ওইরকম হ্যাপাজার্ডলি ইনভেস্ট করলে হবে না বিকজ আমার বিজনেসের পারপাস কি টু জেনারেট প্রফিট এবং শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজ করা সো যখনই আপনি কোনো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নেবেন মানে কোনো ক্যাপিটাল একটা এক্সপেন্ডিচার করবেন দেন ইউ উইল হ্যাভ টু ডিটারমিন দ্য প্রফিটেবিলিটি অফ দ্য প্রজেক্ট সো হতে পারে আমার মাল্টিপল প্রজেক্ট থাকতে পারে তাই না সো আমাদের ইন দিস কেস আমাদের দুই ধরনের প্রজেক্ট অ্যাকচুয়ালি থাকে একটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট সো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কোনগুলো আমরা একটা সিঙ্গেল একটা প্রজেক্ট নিতে যাব সো ইন দ্যাট কেস এই প্রজেক্টটার এনপিভি যদি আমরা ডিফারেন্ট ক্যালকুলেশনস আছে আমাদের টুলস আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে ক্যাপিটাল বাজেটিং মানে আমাদের কোনো ভ্যালু এডিশন হচ্ছে কি না আদৌ সো দেখা যাবে যে যদি একটা প্রজেক্ট হয় দেন ইটস এ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যে আপনি প্রজেক্টটা অ্যাকসেপ্টও করতে পারেন রিজেক্টও করতে পারেন ডিপেন্ডস অন দ্য ক্রাইটেরিয়া বাট এমন যদি হয় যে আমার কাছে দুইটা প্রজেক্ট আছে এবং যে কোনো একটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো এবং একটা অ্যাকসেপ্ট করলে আরেকটা অ্যাকসেপ্ট করতে পারবো না বিকজ দুইটা প্রজেক্ট আমি একসাথে নিতে পারছি না কেন বিকজ দেয়ার ইজ টার্ম কল্ড ক্যাপিটাল রেশনিং তার মানে হচ্ছে ধরেন আজকে আমার কাছে 3 লাখ টাকা আছে ফর্সে আমার কাছে 3 লাখ টাকা আছে সো আমি একটা সো এই 3 লাখ টাকা দিয়ে কী করা যায় বলেন তো আমি যদি একটা আইফোন 15 প্রো ম্যাক্সও কিনতে পারি একটা ম্যাকবুকও কিনতে পারি লেটস সে যে দুইটাই কিনতে পারি বাট দুইটাই আমার 3 লাখ টাকা যাবে এখন আদৌ কি আজকের আপনি দুইটা পারচেস করবেন কিনা যে আজকে কি আদৌ আপনি ম্যাকবুকও কিনবেন এবং আপনি একটা আইফোন 15 প্রো ম্যাক্সও পারচেস করবেন 3 লাখ টাকা দিয়ে মানে ইন টোটাল হয়তো না কেন আপনি চিন্তা করেন তাহলে আমার 3 লাখ টাকায় শেষ হয়ে যাচ্ছে কিছু টাকা তো সেভিংসের জন্য মানুষ রাখে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখে তাই না সো এইটাকেই বলে ক্যাপিটাল রেশনিং যে আপনি হয়তো একটা মানে আর্টিফিশিয়াল লিমিট দিয়ে দিয়েছেন যে না আজকে আমি অ্যাট বেস 2 লাখ টাকা খরচ করতে পারবো সো এই 2 লাখ টাকা কিন্তু আপনি ডিসাইড করতে হবে যে ওয়েদার আই উইল গো ফর দ্য 15 প্রো ম্যাক্স অর দ্য ম্যাকবুক ওয়ান যে কোনটার দিকে আমি যাবো সো এইটা ইট ডিপেন্ডস অন দ্য কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিস যে আপনাকে বেনিফিট কোনটা বেশি দিচ্ছে আজকে আপনাকে ফোনটা আজকে বেশি দরকার হতে পারে আজকে আমার ফোন নাই আমার কাছে মোবাইলই নাই আমার মোবাইল চিন্তাই হয়ে গেছে সামহাও বা নষ্ট হয়ে গেছে সো আজকের জন্য আপনার কোনটা ইম্পর্টেন্ট ফোন কেনা তাই না আবার ধরেন আপনার ফোন আছে এবং ওয়েল ওয়ার্কিং বাট আপনার ল্যাপটপ নাই সো আপনার জন্য কোনটা কেনা দরকার বিজনেসের ক্ষেত্রেও সেম থিং এটাকে বলে ক্যাপিটাল রেশনিং সো এই ক্যাপিটাল রেশনিংয়ের জন্য হয় কি আমরা দুইটা প্রজেক্ট একই সাথে নিতে পারি না একটা প্রজেক্ট নিলে আরেকটা প্রজেক্ট নিতে পারি না সো দেন আমাদের এই প্রজেক্টগুলোকে কী বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট আচ্ছা সো এই যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে যাবো যেমন একটা ফার্নিচার ক্রয় করে এটাও কিন্তু একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাই না বিকজ এটা আমাকে লং টার্ম একটা বেনিফিট দিচ্ছে সো এই জন্য আমার যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবো বিফোর দ্যাট উই নিড টু গো ফর দ্য অ্যানালিসিস যে আসলে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করবো কি করবো না সো এই জন্য ব্রডলি আমাদের 4টা টুল আছে একটা পেব্যাক পিরিয়ড এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু একটা আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স সো এনপিভিটা কোনটা এনপিভিটা আমাদের ডিনোট করা ট্রাই করে যে যদি আমি প্রজেক্টটা আন্ডারটেক করি দেন হাউ মাচ অ্যাডিশনাল ভ্যালু আই এম অ্যাডিং টু মাই শেয়ার হোল্ডার্স ওয়েলথ যে শেয়ার হোল্ডার্স ওয়েলথে আমি অ্যাডিশনাল কোনো ভ্যালু অ্যাড করছি কিনা সো দেখবেন যে এনপিভিতে অলওয়েজ একটা ক্রাইটেরিয়া থাকে যে এনপিভি গ্রেটার দেন যদি 0 হয় দেন এটা কি হয় উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট উই অ্যাকসেপ্ট আর যদি এনপিভি লেস দেন 0 হয় উই রিজেক্ট দ্য প্রজেক্ট তাই না এনপিভি যদি এনপিভি 0-র চেয়ে বেশি হওয়া মানে কি পজিটিভ 0-র চেয়ে কম হওয়া মানে কি নেগেটিভ সো নেগেটিভ মানে কি আমার কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না উল্টো আমার আরও ওয়েলথ কমে যাচ্ছে তাই না আর পজিটিভ ভ্যালু মানে কি ওয়েলথ এডিশন হচ্ছে ইভেন ইফ ইটস এ স্মল পোর্শন তাই না
সো একটা জিনিস মনে করে দেখবেন, যখন আমরা মানে পদ্মা সেতু যখন করতে যাই না, তখন গভর্নমেন্ট ওই যে আমাদের মাননীয় সেতুমন্ত্রী বলেছিল যে যখন পদ্মা সেতুর জন্য আমি ফান্ডিং করতে যাচ্ছি, অ্যানালাইসিস করছি, সব কিছু নেগেটিভ, মানে এনপিভি নেগেটিভ, এনপিভিও নেগেটিভ, বাট স্টিল দে ওয়েন্ট ফর ইট। ওয়াই? মানে একটা প্রজেক্টের এনপিভি নেগেটিভ, তার মানে প্রজেক্টটা আমার কোনো ভ্যালু অ্যাড করছে না, বাট তারপর আমি প্রজেক্টটা কেন নিয়েছি? লং টার্ম তো আরও অনেক লং টার্মের ব্যাপার না, এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এইটা ফর দ্য গ্রেটার গুড অফ দ্য নেশন, এটা গ্রেটার গুড অফ দ্য নেশন। বাট আপনার বিজনেসের ক্ষেত্রে গ্রেটার গুড কিন্তু আমরা নিয়ে চিন্তা করি না, সোশ্যাল সার্ভিসের জন্য, আমি ওই তো সিটিজেন বেনিফিটের জন্য চার্টার। আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা সিএসআর পোর্শন কিন্তু আলাদা, সিএসআর এর ফান্ডিংও আলাদা, বাট নর্মালি যখন আমরা কোনো প্রজেক্ট আন্ডারটেক করতে আমরা কিন্তু কনসিডার করি না, আমরা দেখি এটা আমাদের শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজ করছে কিনা। তো এরকম হতে পারে, ধরেন একটা কেসে কি এরকম হতে পারে যে আমার এনপিভি নেগেটিভ, এনপিভি মানে বেশ নেগেটিভ, বাট স্টিল উই টেক দ্য প্রজেক্ট অ্যাজ এ বিজনেস। ওয়াই? এরকম একটা সিচুয়েশন হতে পারে। কি হতে পারে জানেন? যখন কোনো একটা ভ্যাকসিন ডেভেলপ হয়, যখন কোনো একটা ভ্যাকসিন ডেভেলপ হয়, ফর এক্সাম্পল এই যে পোলিও বলেন, যাই বলেন, কোভিডের ভ্যাকসিনটা একটু খুব দ্রুত ডেভেলপ হয়ে গেছে, বিকজ আমাদের খুব ইমার্জেন্সি বেসিস দরকার ছিল। বাট একটা ভ্যাকসিন ফুলি অপারেশনাল হতে 10 to 15 ইয়ার্স আপনার ওইটা ট্রায়াল ফেজে থাকতে হয়। এই 10 to 15 ইয়ার্সের মধ্যে এরকম কমার্শিয়াল সেল করা যাবে না, বিকজ ট্রায়াল ফেজে যে আসলে এর থেকে আমার বেনিফিটটা কতটুকু আসতেছে এবং আমার কতটুকু সাফার করছে। এই দেখেন না, আমাদের অনেক সাইড এফেক্ট, যে কোনো ভ্যাকসিনের সাইড এফেক্ট থাকে, সাইড এফেক্ট থাকবে। সো এই জন্য আমাদের এটা ট্রায়াল ফেজে থাকে। সো ইন দ্যাট কেস আপনি যদি এনপিভি রান করেন, আপনার কীভাবে দেখবেন যে আপনি নেগেটিভ? এটা 10 to 15 ইয়ার্স পর্যন্ত আপনাকে কোনো মানে টাকাই জেনারেট করবে না, বাট যদি এটা আপনার মানে সাকসেসফুল হয়, দেন ইট উইল স্টার্ট মেকিং মানি। সো ইন দ্যাট কেস আমার এনপিভি নেগেটিভ হতে পারে, বাট দ্য বেসিক রুল ইজ যদি এনপিভি গ্রেটার দেন 0 হয়, উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। ইফ ইট ইজ নট গ্রেটার দেন 0, দেন উই রিজেক্ট দ্য প্রজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে যেটা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR, in capital budgeting. One is NPV and another one is IRR. আচ্ছা, NPV কিভাবে ক্যালকুলেট করে তাই দেখেন, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ, ওকে, ডিভাইড বাই 1 প্লাস IRR টু দি পাওয়ার n, এখানে আর লিখলেও হবে, ওকে, মাইনাস ICO, ইনিশিয়াল ক্যাশ আউটলে অর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ওকে, এটা হচ্ছে আমার এনপিভির ফর্মুলা। আচ্ছা দেখেন, আমাদের বিজনেসে দুই ধরনের ক্যাশ ফ্লো আছে। ক্যাশ ফ্লো দুইটা টাইপের হয়, একটা কি হয় ক্যাশ ইনফ্লো, আরেকটা আউটফ্লো। ইনফ্লো কোনটা? দ্য ইনকাম ইউ জেনারেট ফ্রম দ্য প্রজেক্ট, অ্যান্ড ক্যাশ আউটফ্লো কোনটা? দ্য ফান্ড ইউ ইনভেস্টেড টু আন্ডারটেক দ্য প্রজেক্ট। আচ্ছা, এখানে কি বলছে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ। আমার যতগুলো ক্যাশ ইনফ্লো হচ্ছে, ধরেন আউটফ্লোটা কি বললেন? আউটফ্লো হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা আপনি ইনভেস্ট করেন বিজনেসে, সো আপনার কাছে ক্যাশ চলে যাচ্ছে না, সো এটা হচ্ছে আউটফ্লো, ক্যাশ আউটফ্লো, খরচে, এটাই তো ক্যাশ আউটফ্লো, ওয়ান টাইপ অফ। 0 1 2 1 2 3 4 5। সো দেখেন এটা কি মাইনাস, তার মানে কি নেগেটিভ, 0 তে নেগেটিভ, মানে কি আমি ক্যাশ ইনভেস্ট করেছি আমার প্রজেক্টে, এবং পরবর্তী ইয়ারে কি হয়েছে? ক্যাশ ইনফ্লো হয়েছে, এগুলো প্রজেক্টে আমার রেভিনিউ বা ইনকাম যেটাই বলেন না জেনারেট করেছে, তাই না? সো হ্যাঁ, সো ইনিশিয়াল ক্যাশ আউটলে আমার কত এখানে 500 হবে, রাইট? আচ্ছা, আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ কোনগুলো হবে? এই যে প্রত্যেকটা আমার ক্যাশ ইনফ্লো আছে, এগুলোকে আমার ডিসকাউন্ট করে, ডিসকাউন্ট রেট থেকে ইয়ার 0-তে নিয়ে আসতে হবে, তার মানে তখন আমার প্রেজেন্ট ভ্যালু বের হবে। এই IRR রেট দিয়ে আমি ডিসকাউন্ট করব, দেন প্রেজেন্ট ভ্যালু বের হবে, দেন যদি আমি সাম আপ করি এন্ড মাইনাস করি, দেন কি বের হবে? নেট প্রেজেন্ট ভ্যালু। সো এইটা আইদার 0-এর চেয়ে গ্রেটার দেন হবে অথবা 0-এর চেয়ে লেস দেন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এনপিভি। আচ্ছা, সো IRR কোনটা? এখন হচ্ছে IRR, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি না, IRR ইজ এ ডিসকাউন্ট রেট অর ইট ইজ দ্য ভ্যালু দ্যাট দিস প্রজেক্ট উইল জেনারেট ওভার দ্য ইয়ার, মানে এক বছরে যে পার্সেন্টেজটা আমার জেনারেট করবে সেটাই হচ্ছে IRR। সো এনপিভি কি জেনারেট করে? একটা অ্যামাউন্ট জেনারেট করে, এনপিভি একটা অ্যামাউন্ট ডিনোট করে যে কতটুকু আমার শেয়ার হোল্ডার্স ওয়েলথ ইনক্রিজ হচ্ছে, আর IRR কি করে? একটা পার্সেন্টেজ দেয়।
যেমন প্রফিট একটা পার্সেন্টেজ দেয় না যে আমরা কত পার্সেন্ট প্রফিট করছি, সো আইআরআর সেম থিং, যে এত পার্সেন্ট আমার টোটাল প্রজেক্টটা রেভিনিউ জেনারেট করছে অথবা ইনকাম জেনারেট করছে। ক্লিয়ার? এবং মনে রাখবেন যে আইআরআর ইকুয়েটস দ্য এনপিভি টু 0। ওকে, আইআরআর ইকুয়েটস দ্য এনপিভি টু 0, তার মানে এনপিভি উইল বি 0 অ্যাট আইআরআর, মানে আইআর হচ্ছে এমন একটা ডিসকাউন্ট রেট যেটা এনপিভি কে 0 করে ফেলে। ক্লিয়ার? 0। দেখেন এখানে বলা আছে আইআর ইজ দ্য ডিসকাউন্ট রেট দ্যাট ইকুয়েটস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিউচার নেট ক্যাশ ফ্লোস ফ্রম এন ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ দ্য প্রজেক্টস ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো। ইকুয়েটস, ইকুয়াল করে ফেলে। সো আমার এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস আর আইসিআর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি, তাহলে 0 হয়ে যায়, তাই না? দেয়ার উইল বি নো গ্যাপ। কোনটা বুঝেন না বলে তো? 0-র ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এতটুকু খেয়াল করেন, এই যে জিনিসটা আছে তাই না, যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস, তাই না, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ক্যাশ আউটলে, এই দুইটার ডিফারেন্স যদি পজিটিভ হয়, তার মানে কি এখানে একটা ধরেন ভ্যালু হলো 500, তার মানে এই দুইটার গ্যাপ হচ্ছে 500। এই দুটার গ্যাপ মাইনাসও হতে পারে 500, যেমন এটা মাইনাসও 500 হতে পারে, প্লাসও 500 হতে পারে, এনি অ্যামাউন্ট হতে পারে, তার মানে দেয়ার উইল বি গ্যাপ, একটা না একটা অ্যামাউন্ট থাকবে। বাট যদি অ্যামাউন্ট না থাকে, 0 হয়, এই 0টা কিসে হবে? এই আইআরআর, এই ডিসকাউন্ট রেটে। বিকজ আপনি প্রেজেন্ট ভ্যালু বের করবেন কি দিয়ে? একটা আইআরআর রেট দিয়ে তো ডিসকাউন্ট করতে হবে, তাই না? যে আমরা প্রেজেন্ট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করি? প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউজ, কোনটা? আইআরআরটা আমার ক্যালকুলেট করতে হবে। ইউ উইল হ্যাভ টু ক্যালকুলেট দ্য আইআরআর। এইটা জাস্ট আমি আপনাকে এনপিভি ক্যালকুলেশন দেখাচ্ছি, বাট আইআরআর এতটুকু মনে রাখেন, ইটস এ ডিসকাউন্ট রেট, যেটা আমার পরে ক্যালকুলেট করতে হবে যদি দেয়া না থাকে। নর্মালি যখন এনপিভি ক্যালকুলেট করতে যাবেন, আইআরআর রেট, আই মিন দ্য ডিসকাউন্ট রেট উইল বি গিভেন, ডিসকাউন্ট রেট উইল বি গিভেন। বাট যখন আইআরআর ক্যালকুলেট করতে যাবেন, তখন তার ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে না। তখন কীভাবে ক্যালকুলেট করবো, দ্যাটস ইম্পর্টেন্ট, ওইটাই আমরা এখন করবো। দেখেন এখানে একটা ক্যাশ ফ্লো দেয়া আছে, ইয়ার ক্যাশ ফ্লো 0 1 2 3 4 5, 0 কত? 40,000। হ্যাঁ, তার মানে মাইনাস, তার মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, রাইট? ওকে, 10,000, 12 15 10 7। আচ্ছা, এখন বলেছে ক্যালকুলেট দ্য আইআরআর। যাই হোক, আমার ক্যালকুলেট করতে হবে, আইআরআর বের করতে হবে। এখন আমি আইআরআরটা কীভাবে ক্যালকুলেট করবো, দ্যাটস ইম্পর্টেন্ট। তার মানে আইআরআর যদি ক্যালকুলেট করতে হয়, আমার ডিরেক্ট কোনো ফর্মুলা নেই যেটা দিয়ে আমি আইআরআর ক্যালকুলেট করতে পারবো। বাট আমি একটা জিনিস জানি, কি জানি? অ্যাট আইআরআর এনপিভি উইল বি 0। তার মানে আমি যদি এমন একটা ডিসকাউন্ট রেট বের করতে পারি যেটা এনপিভিকে 0 করে, ওইটা আমার আইআরআর। এটা ডিরেক্টলি বের করতে পারবো না। সো আমার জন্য কি করতে হবে? এই জন্য ট্রায়াল অ্যান্ড ইরর মেথড অ্যাপ্লাই করতে হবে। ট্রায়াল অ্যান্ড ইরর, তার মানে আমার 2-3টা রেট নিতে হবে, 2-3টা রেট নিয়ে আমার ট্রাই করতে হবে যে আদৌ হচ্ছে কিনা, তাই না? সো এখানে ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি? আমার এনপিভি 0 করা, তার মানে আমার এনপিভি ক্যালকুলেট করতে হবে, রাইট? সো আসেন আমরা ফার্স্ট একটা রেট ধরে নিই। বেস রেট নর্মালি 10% ধরে নেয় সবাই, এটা বেস রেটের মতো, বাট আমরা ধরে নিই 13%। এটা আমার অ্যাজাম্পশনস, আমি ধরে নিচ্ছি। ধরেন আমার দেওয়া আছে ডিসকাউন্ট রেট 13%। সো অ্যাট দিস 13%, হোয়াট ইজ মাই এনপিভি? এনপিভি অ্যাট 13%। সো এনপিভি ফর্মুলা কি ছিল? সামেশন অফ, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস মাইনাস ক্যাশ ইনিশিয়াল ক্যাশ আউটলে, তাই না? সো আমার ক্যাশ আউটলে কোনটা? এটা হবে, তাহলে এটা মাইনাস হবে। আর এগুলো ক্যাশ ইনফ্লো, সো এগুলো সবগুলোকে ডিসকাউন্ট করতে হবে। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু বের করা মানে কি? 0-তে নিয়ে যেতে হবে, 0-তে নিয়ে যেতে হবে, 0-তে নিয়ে যেতে হবে, 0-তে নিয়ে যেতে হবে, 0-তে নিয়ে যেতে হবে। বিকজ কেন?
এর ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি? যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, যে ইগলুর একটা এক্সোটিক আছে, আপনারা খেয়েছেন কিনা জানি না, এক্সোটিক কোন ইগলুর। সো আমার মনে আছে 2 বছর আগে আমি এটা 60 to 65 খেয়েছি, বাট কিছুদিন আগে এটা কিনেছি 100 টাকা দিয়ে, 180 টাকাও হয় না, 100 টাকা দিয়ে। তার মানে কি এটা ওভার দ্য ইয়ার্স দাম বেড়েছে, তার মানে কি টাকার ভ্যালু কমেছে। সো এখন আমি যদি চিন্তা, তাহলে 3-4 বছর পরে আরও বাড়বে। বাট আপনি যদি মনে করেন না আমি 100 টাকা জমাচ্ছি এখন, বিকজ আমি 2 বছর পরে এই গ্লাস ক্রিমটা 100 টাকা কিনে খাবো, এই 100 টাকা দিয়ে আপনি কিনে খেতে পারবেন? তার মানে কি টাকার ভ্যালু লুজ করছে। তার মানে এই 7,000 টাকা 5 বছর পরে আর এখন এই 7,000 টাকার ভ্যালু কি সেম? নো। সো এই 7,000 টাকার ভ্যালু কত 5 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে, এই জন্য আমার ডিসকাউন্ট করতে হয়। এটাকে বলে প্রেজেন্ট ভ্যালু বের করা। ক্লিয়ার কনসেপ্ট? কোত্থেকে বলবো বলেন? আচ্ছা, 7,000 টাকার এইটা আজকের ভ্যালু এবং 5 বছরের ভ্যালু কি সেম? সো এটাকে আমার এটা দেওয়া আছে 5 ইয়ারে দেওয়া আছে না, যে 5 বছর পর 7,000 টাকা পাবো এই প্রজেক্ট থেকে। তার মানে আজকের দিনে কত পাচ্ছি? অ্যাট দ্যাট ডিসকাউন্টেড অফ 13%, এটা আমরা অ্যাজিউম করে নিয়েছি আইআরআর বের করার জন্য, তাই না? সো এখন প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে আমি ডিসকাউন্ট করবো। 10,000 ডিভাইড বাই কত বলেন তো? 1 প্লাস 0.13 টু দি পাওয়ার 5, ফার্স্টে 1, ওকে। দেন সরি 10,000 না, এটা কত? 12,000 ডিভাইড বাই, আমি ডিরেক্ট লিখে ফেলি 1.13 টু দি পাওয়ার 2 প্লাস 15,000 ডিভাইড বাই 1.13 টু দি পাওয়ার 3 প্লাস 10,000 ডিভাইড বাই 1.13 টু দি পাওয়ার 4 প্লাস 7,000 ডিভাইড বাই 1.13 টু দি পাওয়ার 5 মাইনাস ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো কত আমার? 40,000। এইটা যদি ভ্যালু বের করতে পারি দেন আমি বুঝতে পারবো। সরি, এই তো আর হ্যাঁ ওইটাই প্রেজেন্ট, হ্যাঁ ওইটাই প্রেজেন্ট ভ্যালু বের করে স্যার। এটা মানে 1.13 কেন লিখেছি? একটা মিনিট আমি বুঝি না, আবার বলেন। হ্যাঁ আইআরআর তো আমি জানি না, বাট আমার আইআরআর এটা বের করতে হবে না। সো আইআরআরটা কি? ইটস অলসো ডিসকাউন্টেড, যেটা এনপিভি ইকুয়ালস টু 0, তাই না? সো আমি ধরে নিয়েছি আমার ডিসকাউন্টেড 13%, বিকজ একবার তো বের করতে পারবো না, কয়েকবার ট্রায়াল এরর করতে হবে। আইআরআর বের করার সময় ডিসকাউন্টেড ধরা থাকবে, বলা থাকবে না, আপনি ধরে নেবেন। সো নর্মাল মানে আপনার প্র্যাকটিস হচ্ছে 10% ধরে নেওয়া, ওকে। যে আমি 13% থেকে শুরু করলাম আর কি। তো 1 প্লাস 0.13 তে কি হয়? 1.13 হয় না? আমি দেখানোর জন্য দিয়েছি ফার্স্টেরটা, ওকে। হ্যাঁ এখন দেখেন তো ক্যালকুলেট করলে কত হয়? না টোটালি কত হয়? টোটাল একবারে ক্যালকুলেট করেন। হ্যাঁ একবার করে ফেলেন। 50,000, 10,000, 12,000, 15, 7,000, right? হতে পারে কত আসে মাইনাস?
ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি একটা মাইনাস ফিগার এসছে, রাইট? একটা মাইনাস ফিগার এসছে, বাট আমাদের প্রপার্টিসটা কি ছিল দেখেন, এনপিভি শুড বি ইকুয়াল টু 0। তার মানে কি আমার একটা পজিটিভ ভ্যালু লাগবে। সো পজিটিভ আর নেগেটিভ এই দুইটা ভ্যালুর কোনো একটা মাঝখানের ভ্যালু হবে, রাইট? সো এটাকে যদি আমি পজিটিভ ভ্যালুতে কনভার্ট করতে চাই, তার মানে কি আমার ধরেন 17 ধরেন এই 17। ওকে, সো তার মানে এনপিভি এট দ্য রেট অফ 17%, তার মানে সবগুলো চেঞ্জ হবে, রাইট? 17 again, হ্যাঁ 17 দিবেন, বিকজ আপনাদের বললাম এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যেতে হবে। -1424, স্যার এখনো -4791। আচ্ছা দেখি, 47992। আচ্ছা, তার মানে আমার রেটটা কমাতে হবে, রাইট? বাড়ালে হবে না। সো 0.08 নেন তো, আমি যদি 8% নিই, হ্যাঁ 1.08, 1.08, 1.08, 1.08, 1.08, কত হচ্ছে 1.08-এ? স্যার 3569। ওকে, আমরা একটা নেগেটিভ পেলাম, একটা পজিটিভ পেলাম, তার মানে মাঝখানে কোন একটা ভ্যালু হবে। সো ডিসকাউন্টেডটা হবে আমার কত? 12%, ফার্স্টে কত নিয়েছে 13%, এবং 8%-এর মাঝামাঝি কোন একটা ভ্যালু, 13 আর 8 এর মাঝামাঝি একটা ভ্যালু হবে। সো এখন আমার সেটা ক্যালকুলেট করতে হবে। এই মেথডটাকে বলে ইন্টারপোলেশন। দুবার করলেই হবে, এটা জাস্ট দুবারে আপনি বুঝে ফেলবেন। এমন ভাবে ডিসকাউন্টেডটা নিতে হবে আপনার অ্যাজিউম করে যে যতক্ষণ মতো একটা মাইনাস ভ্যালু একটা প্লাস ভ্যালু, তার মানে কি এর মাঝখানে 0 হবে, তাই না? একটা মাইনাস, একটা দুইটা যদি মাইনাস হয় এর মাঝখানে 0 আছে নাই, দুইটা প্লাস হলে এর মাঝখানে 0 আছে নাই, তার মানে একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে। আপনি এটা চিন্তা করেন যে -5 + 5 এর মাঝখানে তো একটা 0 আসবেই কোনো না কোনো পয়েন্টে, বাট যদি দুইটা মাইনাস হয় এর মাঝখানে কি কোনো 0 আছে? দুইটা যদি প্লাস হয়, এই দুইটা প্লাস, এর মাঝখানে কোনো 0 আছে না, তার মানে একটা মাইনাস ভ্যালু দরকার, একটা প্লাস ভ্যালু দরকার। সো এই মেথডটাকে বলে ইন্টারপোলেশন। ওকে, সো এর ফর্মুলা হচ্ছে, দেখেন ফর্মুলা লিখেন, IRR। হ্যাঁ আপনি 10 দিয়ে করতে পারেন, আমি 13 নিয়েছিলাম, 10 দিয়ে করলে হতো। এখনো 10 বের হয় নাই, মানে হাইলি আনলাইকলি হয়ে গেল। আপনি ডিসকাউন্টেড IRR পেয়ে গেছেন, বাট খুব সম্ভবত এটা সম্ভব না। দেখেন লোয়ার রেট প্লাস NPV at lower rate, NPV at lower rate minus NPV at higher rate into rate differential। রেট ডিফারেন্সিয়ালস মানে দুইটা রেটের ডিফারেন্স, মানে লোয়ার হায়ার রেট মানে লোয়ার রেট। ওকে, এটা
এনপিভি অ্যাট লোয়ার রেট, মানে লোয়ার রেটে যে এনপিভিটা বের হয়েছিল, দেন এনপিভি অ্যাট লোয়ার রেটে যে এনপিভি বের হয়েছে মাইনাস এনপিভি অ্যাট হায়ার রেটে যেটা বের হয়েছে সেটা, দেন লোয়ার রেট মাইনাস হায়ার রেট বা হায়ার রেট মাইনাস লোয়ার রেট, মানে রেট ডিফারেন্সিয়ালটা কত, রেট ডিফারেন্সিয়ালস মানে হায়ার রেট মাইনাস লোয়ার রেট, সিম্পল টার্মে এভাবে লিখতে পারেন, হায়ার রেট মাইনাস হায়ার রেট মাইনাস লোয়ার রেট, হায়ার রেট মাইনাস লোয়ার রেট, মানে হায়ার রেট মাইনাস লোয়ার রেট। আচ্ছা আমাদের লোয়ার রেট কত ছিল, আমরা দুইটা তো রেট নিয়েছি, একটা 8%, অ্যানাদার ওয়ান ইজ 13%, সো আমাদের লোয়ার রেট কোনটা? একটা ম্যাথের মধ্যে স্যার যদি মনে করেন আমি প্রথমে 13 দিয়ে করলাম, পরে আমি 9 দিয়ে করলাম, তাহলে কি আমাদের আমি যেটা করব ওইটার মাঝখানে নিয়ে এক্স্যাক্টলি আমার একটা পজিটিভ ভ্যালু আসলেই হলো। আমাদের পজিটিভ ভ্যালু আসছে কত, 3569। আচ্ছা ধরেন আপনি যদি আপনি বলছেন 9% দিয়ে করবেন, ওকে 9% দিয়ে করলেও হচ্ছে, কত আসে 2491, সেটা ধরলেও হচ্ছে, বাট আমরা 8% দিয়ে করেছি। আপনি যত ভ্যালুটা ক্লোজ হবে, ভ্যালু যত ক্লোজ হবে, মনে রাখবেন যে রেটটা অত কংক্রিট হবে, অত আপনার অ্যাকুরেট হবে, বিকজ আমরা তো ট্রায়াল এন্ড এররে যাচ্ছি, এত অ্যাকুরেট হবে না রেটটা। সো আমার লোয়ার রেট কোটা ছিল, আমরা করেছি যেটা 0.08 প্লাস এনপিভি কত ছিল লোয়ার রেটে, লোয়ার রেটে কত ছিল 3569 মাইনাস হায়ার রেটে কত ছিল, তার মানে মাইনাস 1424 ইন্টু ডিফারেন্সিয়াল কত, হায়ার রেট কত 0.13 মাইনাস 0.08। না সবগুলো ফিগার আমি দশমিকে নিয়ে গেছি, সো আপনি দশমিকে নিয়ে যাবেন, দেন পার্সেন্টেজ করতে ইজি হবে। সো এখানে কত হচ্ছে 0.08 প্লাস এই ভ্যালুটা বলেন ইন্টু 0.05, এখানে কত হয়, হ্যাঁ শিওর, বাট কেউ একজন আমাকে বলেন নর্মালি কত আসছে, ঠিক আছে তো 0.72 0.116, তার মানে পার্সেন্টেজে যদি নেই 11.6%, বাট যেহেতু আমরা ওই যে রাউন্ড আপ করে ফেলেছি, সো হয়তো আমার এটা একেবারে ফুলি অ্যাকুরেট না, বাট ইটস রিপ্রেজেন্টেটিভ। সো আসলে দেখি যে আমাদের আইআরআর আসলে কত আসা উচিত, মানে অ্যাকচুয়াল কত, $11.47 কাছাকাছি, ও ফাইন, নো প্রবলেম, বিকজ আমরা একেবারে ক্লোজ ভ্যালু নিতে পারি না, বিকজ উই আর নট কম্পিউটার্স, আমরা মেশিন না, হিউম্যান, সো ওই পার্সেন্টেজটা হচ্ছে হিউম্যান এরর, বাট ক্লোজ টু দিস ওয়ান, বাট ক্লোজ টু এরকম, মানে 4-7 এর 11 থাকবে, বাট ক্লোজ হবে, পয়েন্টে খুব বেশি ভ্যারিয়েশন ক্রিয়েট করবে না। সবাই লিখেছেন, ডান? ওকে দেখেন আইআরআর কত হয়েছে এখানে 11.57, ওদের কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আসে না, আমাদের কিন্তু দেখেছি 47, বাট 11.57, ওকে ফাইন, সো এতটুকু ডেভিয়েশন উই ক্যান অ্যাকসেপ্ট। আচ্ছা সো এখন ঘটনা হচ্ছে যে আইআরআরটা যে বের করলাম, আইআরআরটা কি, এটা প্রজেক্টের রিটার্ন, ওভার দ্য ইয়ার হাউ মাচ দিস প্রজেক্ট উইল জেনারেট ফর মি, যে কতটুকু পার্সেন্ট জেনারেট করবে আমার
ঠিক আছে। সো এখন আমার কথা হচ্ছে যে আই হ্যাভ টু মেক ডিসিশনস। আমি ডিসিশন কীভাবে মেক করবো? আমি কি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো? ওয়াই? নো, ইউ ক্যানট গো ফর দ্যাট, বিকজ দেয়ার উইল বি এ রেট গিভেন। আপনাকে একটা মিনিমাম রেট দেওয়া থাকবে আমার কোম্পানির পলিসি অনুযায়ী, এটাকে অনেকে হার্ডেল রেটও বলে। সো দেখেন এখানে কি দিয়েছে যে 13%, দিস হার্ডেল রেট ইজ 13%। মানে আমি ম্যানেজমেন্ট হিসেবে আমি ডিসাইড করেছি যে যদি কোনো প্রজেক্ট 13% আইআরআর জেনারেট করে দেন আমি শুধুমাত্র প্রজেক্টটা নিব, মানে অ্যাটলিস্ট 13%, তাহলে কি আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো? আমার তো 11.6, তাই না? সো উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। ওকে, নো, ঠিক আছে। তো আইআরআর লেস দেন দ্য হার্ডেল রেট। সো আইআরআর আমার ডিসিশন ক্রাইটেরিয়া কি? ইফ আইআরআর greater than hurdle rate, we accept. IRR less than hurdle rate, decision criteria কি? Reject the project. Okay, যেমন এটা হচ্ছে আপনার মিনিমাম, এটা হচ্ছে আপনার মিনিমাম, মানে এটা ফ্লোর বলা চলে, যে ফ্লোর মানে এতটুকু অ্যাটলিস্ট আপনাকে নিতেই হবে, অ্যাটলিস্ট 13% প্রজেক্ট জেনারেট করতেই হবে। যত বেশি করবেন অত আমার প্রজেক্ট প্রফিটেবল হবে। বেশি হলে তো প্রবলেম, সেটাই তো বললাম যে দিস ইজ দ্য ফ্লোর, সিলিং না। ম্যাক্সিমাম 13% হতে পারবে, নো, মিনিমাম 13% হতেই হবে, আদারওয়াইজ দিস প্রজেক্ট উইল বি রিজেক্টেড। এটা আপনার জন্য কোনো ভ্যালু অ্যাড করবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার দেখেন উই হ্যাভ অ্যানাদার টুল, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই এটাকে বলা হয়। যে এটা কি? ইজ দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রজেক্ট ফ্লোস টু দ্য প্রজেক্টস ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেট করি? ইটস ইজি। পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এনপিভি ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইজি। যদি এটা ডিসিশন ক্রাইটেরিয়া কি হবে? যদি গ্রেটার দেন 1 হয়, ইফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 1 অ্যাকসেপ্ট, যদি পিআই লেস দেন 1 হয় রিজেক্ট দ্য। সো দেখেন তো আমার আর্লিয়ার এই যে আমরা মাত্র যে আইআরআর বের করলাম, এই প্রজেক্টটার জন্য ক্যাশ ফ্লো দেওয়া আছে না, এর প্রফিটেবিলিটি ইন্ডেক্স কত হয় দেখেন তো। হ্যাঁ, আপনি তো অলরেডি দেখেন এখানে কি লাগবে, 1 প্লাস দেওয়া আছে। এনপিভি কত কত বের করেছেন? এট 13%-এ, এট 13%-এ আমার এনপিভি কত ছিল? নেগেটিভ 1424 এরকম কিছু একটা, ডিভাইডেড বাই 40,000। ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ ডিফারেন্ট টেকনিক। আইআরআর তো ডিফারেন্ট টেকনিক। এক্স্যাক্টলি 1424। হ্যাঁ, এনপিভি 13%, নেগেটিভ 1424, তাই না? যদি আমি করি 1 ICO means initial cash outlay or initial investment, the amount invested initially in your business, minus 1424 divided by 40,000, so কত হয়? 1, এটা মাইনাস হবে, রাইট? মাইনাস হবে, সো কত আসে? এটা তো ক্যাশ আউট, আমরা ওটা ডিনোট করেছি যেটা মাইনাস ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো, এটা ডিনোট করার জন্য। ইট ওয়াজন্ট ইন মাইনাস ফিগার, জাস্ট আমরা বুঝিয়েছি এটা ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো, এতটুকু বুঝিয়েছি। আপনি চিন্তা করে দেখেন যে এনপিভি যখন ক্যালকুলেট করেছে তখন কি করেছে? মাইনাস আইসিও, সো মাইনাস 40,000 কিন্তু দুইবার করি না যে মাইনাস মাইনাস 40,000, নো, এটা জাস্ট আমার সাইন দেয়া যে না এটা আমার ক্যাশ আউটফ্লো। কত আসে এখানে? 0.96। এখানে কত আসে? 0.0356। তার মানে এখানে আরো বেশি ভ্যালু হবে, লাস্টে 44। তার মানে আমার ক্রাইটেরিয়া কি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি ফুলফিল করে? নো, তার মানে কি রিজেক্ট দ্য প্রজেক্ট, তাই না? নো, nothing else. You have already calculated the profitability index of your company. Okay? হ্যাঁ, only for the IRR, because IRR টা আমার ডিরেক্ট বের হচ্ছে না, that's why you need to go for the trial and error method.
অন্যগুলো আমার ডিরেক্ট বের হবে, এনপিভি ডিরেক্টলি বের হয়ে যাবে। ম্যাথটা কর দেখেন কত আছে 0.96 সরি 0.9643 দেখাই নাই সেপারেটলি, কিন্তু এনপিভি বের করে নেই, বের করেছে শুধুমাত্র ফর দ্য পারপাস অফ ক্যালকুলেটিং দ্য আইআরআর। মানে যখন আপনি এনপিভি ক্যালকুলেট করতে বলবে তখন আপনি ডিরেক্টলি একটা বের করে, ধরেন আমার এনপিভি ক্যালকুলেশন সময় দুইটা প্রজেক্ট দেওয়া থাকবে, যে দুইটা প্রজেক্টের এনপিভি ক্যালকুলেট করো অ্যান্ড দেন ডিসাইড ওয়েদার ইউ শুড ইনভেস্ট ইন দিস প্রজেক্ট অর নট। এইভাবে হবে, দেখাচ্ছি আইআরআর। আচ্ছা ধরেন ইয়ার বললো 0 1 2 3 4, ওকে। আচ্ছা এই দিকে খেয়াল করেন 0 1 2 3 4 ক্যাশ ফ্লো, তাই না? কত ছিল? 40,000, তারপর 10 15 না 12 ছিল স্যার, তার আগে 12 তারপর 15 10 আবার 10 আবার 7 বেশি। তার মানে ইয়ার 5 পর্যন্ত ছিল, জি ক্লিয়ার? আচ্ছা এখন যদি আপনাকে বলে প্রজেক্ট, ধরলাম এটা হচ্ছে প্রজেক্ট এস, ক্যালকুলেট দ্য এনপিভি, ক্যালকুলেট দ্য এনপিভি, যখন এই কথাটা বলবে ডিটারমিন দ্য আপনার ডিসকাউন্ট রেট, আপনাকে ডিটারমিন করে বলেই দেবে যে অ্যাট ডিসকাউন্ট রেট অফ 13%, এখানে বলবে না যে 20% বের করেন। ওইটা আমরা অ্যাজিউম করে কেন বের করেছি, বিকজ যখন আপনাকে আবার যখন বলবে যে আইআরআর বের করেন, ক্যালকুলেট দ্য আইআরআর, দেন ইউ উইল হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট দ্য ডিসকাউন্ট রেটস। এনপিভি বের করতে বলে একটাই বলবে, ক্লিয়ার স্যার? এই তো সেটাই তো বললাম যে এনপিভি ডিসকাউন্ট রেট বলে দেওয়া থাকবে এইরকম, ক্যালকুলেট দ্য এনপিভি এট দ্য রেট অফ 13%, একটাই থাকবে। আইআরআর দেওয়া থাকবে না, আইআরআর কোনো ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে না। এই জন্য তো বলছে ট্রায়াল এন্ড এরর, মানে আইআরআর বারবার ট্রাই করতে হবে, 10% ট্রাই করতে হবে, 15% ট্রাই করতে হবে, 20% ট্রাই করতে হবে। পরীক্ষা তো ট্রাই করতে হবে। বাট এখানে তো আপনার ওই যে শিওর জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। যখন আমি 10% নিচ্ছি, 10% নেওয়ার পরে আপনার মনে হবে একটা মাইনাস ফিগার আসছে, ফর এক্সাম্পল যেমন আমরা যখন 13% নিয়েছি তখন একটা মাইনাস ফিগার আসছে না, সো তখন আমাদের কি করতে হবে, আমাদের কি তার মানে বাড়াতে হবে। স্যার আমি খাতায় যেটা দিয়ে ট্রাই করতেছি এটা কি খাতায় লেখা দেখাতে হবে? এক্স্যাক্টলি, তাহলে আপনি ওই যে রেট ডিফারেন্সিয়াল কিভাবে ক্যালকুলেট করবেন? ফার্স্টে 10% নেবেন, মানে আমার ফর্মুলা হচ্ছে ফার্স্টে 10% নেবেন, 10% নিয়ে দেখবেন যে কি মানে ফিগার কি মাইনাস না প্লাস। যদি প্লাস হয় দেন ডিসকাউন্ট রেটটা বাড়াতে হবে, যদি মাইনাস হয় তার মানে আমার আরেকটা ক্লোজ হয়ে যাবে, তখন কি ডিসকাউন্ট রেটটা কমাতে হবে। যেটা আমরা এই ক্ষেত্রে আমি ইচ্ছা করে আপনার 70% নিয়েছি, কেন? দেখানোর জন্য যে না তাতে আমার হচ্ছে না আমাকে। আচ্ছা সো দেখেন যে বাকি তিনটা দেখেন, আইআরআর, এনপিভি, প্রফিটেবল ইন্ডেক্স, এই একটা প্রজেক্টের জন্য মানে এই ক্যাশ ফ্লোটার জন্য আমার প্রজেক্টের আইআরআর কত ছিল? 11.6% আমাদের কাছে। এনপিভি কত ছিল? 1424 এট দ্য রেট অফ 13%। আর প্রফিটেবল ইন্ডেক্স কত ছিল? 0.9644। তার মানে কি সব রিজেক্ট, মানে সবগুলো টুলস যদি আমি অ্যাপ্লাইও করি দেন আই ক্যানট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট। এই প্রজেক্টের প্রতি আমি নিতে পারবো না, বিকজ ইট উইল নট অ্যাড এনি ভ্যালু টু মাই কোম্পানি। আচ্ছা এটা আপনাদের দেখিয়েছি। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমার যখন মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট আসে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনগুলো বলেছিলাম? ধরেন এখানে আমার প্রজেক্ট এস, এবং এখানে আরেকটা প্রজেক্ট আছে প্রজেক্ট আর, ওকে, 1,50,000, 7,000, 3,000, 2,000, 1,000। আমার দুইটা প্রজেক্ট দেওয়া আছে, ওকে। সো অ্যান্ড এই দুইটা প্রজেক্ট হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুসিভ। তার মানে কি, যদি দুইটার পজিটিভ এনপিভি হয়, তার মানে পজিটিভ যদি এনপিভি হয় তার মানে কি আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে পারি। ধরেন দুইটারই এনপিভি পজিটিভ, দেন আপনি কোনটা নেবেন? যেটার বেশি হবে যেটার বেশি, রাইট? আচ্ছা যদি এমন হয় যে দুইটাই নেগেটিভ, সেটা কম হবে, দুইটাই তো বাদ, তারপর আমার ফার্স্ট কাজ হচ্ছে দুইটাই বাদ নিতে পারবো না, বিকজ দুইটাই আমার নেগেটিভ এনপিভি দিচ্ছে, সো কোনোটাই আমার ভ্যালু অ্যাড করবে না। বাট যদি আমার নিতেই হয় তাহলে কোনটা নিব? যেটা, হ্যাঁ। বাট কেন এটা নিতে হবে? ওই যে ফার্স্টে বললাম না যে ভ্যাকসিনের কেসটা এরকম হতে পারে যে আমার অনেক বছর পর্যন্ত আমার নেগেটিভ এনপিভি থাকবে, বাট যখন প্রফিটেবল হবে তখন আমার অনেক প্রফিটেবল চলে আসবে, ওকে।
সো এই ক্ষেত্রে আমার আরও কয়েকটা ডিফারেন্স কাজ করে। যেমন দেখবেন যে স্কেল অফ ইনভেস্টমেন্ট, দুইটা প্রজেক্টের স্কেলটা দেখেন, ক্যাশ ফ্লোগুলো দেখেন। একটা প্রজেক্টের ইনভেস্টমেন্ট কত? 100 টাকা, জাস্ট 100। ফার্স্ট ইয়ারে কত দিবে আপনাকে? 1 টাকাও দিবে না। সেকেন্ড ইয়ারে কত দিবে? 400 টাকা দিবে। আচ্ছা, সাইড বাই সাইডে আরেকটা প্রজেক্ট দেখেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে কত আপনার ইনভেস্ট করা লাগছে? 1 লাখ। আপনাকে কত জেনারেট করে দিচ্ছে ফার্স্ট ইয়ারে? নাথিং। মানে ইয়ার জিরোতে ইনভেস্টমেন্ট আমার ছিল 1 লাখ, ইয়ার ওয়ানে আমার কোনো মানে টাকায় ও আমার জেনারেট করছে না, ইয়ার টুতে কত করছে? 1,56,250। এখন এই দুটো প্রজেক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে আপনার একটা নিলে আরেকটা নিতে পারবেন না। যদি আপনি ইফ ইউ অ্যাকসেপ্ট প্রজেক্ট এস, ইউ ক্যানট অ্যাকসেপ্ট প্রজেক্ট আর, একটা নিলে একটা নিতে পারবেন না। সো এই ক্ষেত্রে যদি আপনি সব সরি এইটাই হচ্ছে। আচ্ছা দেখেন তাহলে, আচ্ছা এটা দেখেন, বাট আপনি হ্যাপ হাজার্ড বা উইন আপনি কোনো কিছু এভাবে বলতে পারবেন না। ইউ হ্যাভ টু গো ফর দ্য ক্যালকুলেশন। এটা হচ্ছে দেখি দেখেন, বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু গো ফর দ্য ক্যালকুলেশন অফ আইআরআর, এনপিভি অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সো দেখেন যে ফার্স্ট প্রজেক্টে আমার আইআরআর কত? 100%, 100% আমার আইআরআর। এনপিভি কত? মাত্র 231 টাকা। প্রফিটেবিলিটি ইন্ডেক্স কত? 3.31, বেশি, 1 এর চেয়ে অ্যাটলিস্ট বেশি। আচ্ছা, সেকেন্ড প্রজেক্টের ক্ষেত্রে মানে এল এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আইআরআর কত? 25%, এনপিভি 29,132, পিআই 1.29। আচ্ছা, এখন যদি আমি কম্পেয়ার করি যে আইআরআর কোনটার বেশি, বেসড অন দ্য আইআরআর হুইচ প্রজেক্ট ইউ আর গোয়িং টু টেক এস, মানে যদি আমি আইআরআর কথা চিন্তা করি যে যার আইআরআর বেশি তার মানে ওইটা আমার জন্য আরো লুক্রেটিভ হবে। এনপিভির জন্য যদি আমি চিন্তা করি যে এনপিভি কোনটার বেশি, এল। প্রফিটেবিলিটি ইন্ডেক্স কোনটার বেশি? অ্যাকচুয়ালি হোয়াট প্রজেক্ট ইউ উইল টেক। এখন আপনি কোন প্রজেক্টটা নেবেন? নো, এই প্রজেক্টগুলো আমি এই দেখেন আমি কম্পেয়ার করতে পারতেছি না। কেন? ক্যাশ ফ্লো ডিফারেন্সেস। এইটা কি দেখেন যে ফার্স্ট স্কেল ডিফারেন্স দেখেন, একটা প্রজেক্টে ইনভেস্ট করছি 100 টাকা, আর একটা প্রজেক্টে ইনভেস্ট করছি 1 লাখ টাকা। কত গুণ? কত গুণ? প্রায় 100 গুণ না, 1000 গুণ। এটা কি করতে পারছি না, এটা কম্পারিজন হচ্ছে না। সো আমি এই জিনিসগুলো আমরা কম্পেয়ার করতে পারবো না। দেখেন এরকম আরও একটা জিনিস আছে, ক্যাশ ফ্লো প্যাটার্ন। একটা ক্যাশ ফ্লো দেখেন আর একটা ক্যাশ ফ্লো দেখেন, দুইটার ক্যাশ ফ্লো ডিফারেন্স। কেন ডিফারেন্ট? দেখেন প্রজেক্ট ডিতে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারেই আমি অনেক বেশি পাচ্ছি, আর সেইখানে প্রজেক্ট আইতে ফার্স্ট ইয়ার অনেক কম পাচ্ছি। সো অ্যাজ এ রেজাল্ট যদি আমি এনপিভি আইআরআর ক্যালকুলেট করে দেখেন কোনটা বেশি হয়, আইআরআর এগেনস্ট আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? প্রজেক্ট ডি। এনপিভি দুইটারই সেম, তাহলে কোনটা নেবেন? প্রফিটেবিলিটি ইন্ডেক্সও সেম, আইআরআর যেটার বেশি 23%, বাট আপনি দেখেন যে 23% কোনটা? প্রজেক্ট ডি, তাই না? বাট হোয়াট অ্যাবাউট প্রজেক্ট আই? কেন আমি রিজেক্ট করছি? জাস্ট বিকজ আইআরআর কম বলে। এনপিভি তো সেম, এনপিভি তো সেম। সো এখানেও একটা কি হচ্ছে, ক্যাশ ফ্লো প্যাটার্ন। দেখেন প্যাটার্নটা কিন্তু একটা হচ্ছে ডিক্রিজিং প্যাটার্ন আর একটা ইনক্রিজিং প্যাটার্ন। দেখেন একটাই কমছে একটাই বাড়ছে। এখানেও নো, কেন না? দেখেন যেটা হচ্ছে 1080, মানে আমি 3 বছরে গিয়ে 1080 পাচ্ছি, তার মানে প্রেজেন্ট ভ্যালু করলে অনেক কমে যাবে। কারণ আপনি 3 দিয়ে রুট মানে 3 করবেন না, 1.10 টু দি পাওয়ার 3 করবেন, আর যেটা 1000 পাচ্ছেন কত, ওইটা ডিসকাউন্ট করবেন 1.100 টু দি পাওয়ার 1। তাহলে কোনটার ভ্যালু বেশি কম আসবে? ওইটার ভ্যালু কিন্তু কম আসবে প্রজেক্ট আই এ। এক্স্যাক্টলি, বিকজ আপনি ডিসকাউন্ট করছেন অনেক টাইম নিয়ে, 3 বছরের জন্য ডিসকাউন্ট করছেন, তাই না? ওকে।